শ্রীমন্ত চট্টরাজ, 22 বছর বয়স, বর্তমানে দমদমে থেকে উনি বলছেন, আমি আপনার কথা ইউটিউবে অনেক দিন ধরেই শুনছি এবং খুবই উপকৃত হচ্ছি। আপনার ভিডিওগুলো আমার মাকেও দেখিয়েছি, কিন্তু আমার মা বলেন আপনি খুবই কঠোর ও কঠিন কথা বলেন, কিন্তু আমার আপনার সোজাসাপটা কথা খুবই ভালো লাগে। শৈশবে হুগলি জেলার কামারপুকুরে থাকতাম এবং রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করেছি। তারপর কলেজে ভর্তি হই কলকাতায় এসে এবং গত মাসে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। আমি দুটি প্রশ্ন করতে চাই আপনাকে। তার প্রথম প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমি ঠিক করেছি ইন্ডিয়ান আর্মিতে যোগদান করব, কিন্তু আমার মা বাবা বলছে আইটি কোম্পানিতে কাজ করতে। যাই হোক, কয়েকদিন অশান্তি হওয়ার পর আমি তাদের বুঝিয়েছি এবং তারা মেনেও নিয়েছেন। আমি জানতে চাইছি, আধ্যাত্মিকতার পথে যদি আমরা চলি তাহলে চাকরি করা বা টাকা উপার্জন করা মানে অন্যের দাসত্ব করা। আবার টাকা উপার্জন না করলে নিজে আত্মনির্ভর হব কি করে? যেহেতু সব কিছুতেই থাকা খাওয়ার জন্য টাকা প্রয়োজন। এখন তো আবার মন্দির বা ধর্মীয় স্থানে যাওয়ার জন্য টাকা দিয়ে টিকিট কাটতে হয়। কিন্তু যাহারা সাধু সন্ত হন তারা সব কিছুকে পরিত্যাগ করেন। আমি জানি যে আমি তাহাদের মতো উচ্চ ভাব সম্পন্ন হতে এখনও পারিনি। তাই দয়া করে বলেন কিভাবে এই দুটো দিকে ব্যালেন্স করে চলব, যাতে ভবিষ্যতে আধ্যাত্মিকতায় যেন সব কিছুর থেকে বড় হয় আমার জীবনে। সাধু সন্ত সব কিছু পরিত্যাগ করেন, শ্বাস নিতে তো পরিত্যাগ করেন না, তারা তো খাবার দাবার পরিত্যাগ করেন না। সরকার তো তাদের জন্য ইলেকট্রিসিটি বিলে ফ্রি করে দেয়নি, তাদের থাকার জন্য জায়গার তো কোনো ফ্রি ব্যবস্থা নেই। ফলে এই সব ক্ষেত্রে ধর্মীয় স্থান যেগুলো আছে সেই সব ধর্মীয় স্থানগুলোকে তো মেনটেনেন্স করতে হয়, বরং তোমার বাড়ির থেকে বেশি মেনটেনেন্স করতে হয়। ফলে এই কথাটা বলা মোটেই ঠিক হবে না যে তারা সব কিছু পরিত্যাগ করেন। পরিত্যাগ মানে কি প্রাণ পরিত্যাগ করে দেবে? সাধুর কিছু প্রয়োজন নেই, নো ডাউট তার কিছু প্রয়োজন পড়ে না, কিন্তু সমাজের সাধুকে প্রয়োজন পড়ে। সত্যের জগৎকে প্রয়োজন নেই, কিন্তু জগতের সত্যের প্রয়োজন আছে, জগতের সত্যকে প্রয়োজন আছে। আর তা যদি না থাকে তাহলে জগতে বর্তমানের অবস্থা কি তা দেখতেই পাচ্ছ। কলকাতায় ঘুরে দেখো, রাস্তায় চারিদিকে একটি সাধুও পাবে না। বাইরে গিয়ে দেখো বিভিন্ন জায়গাতে এখন কলকাতার রাস্তাতে যদি ভিক্ষা পর্যন্ত সাধুদের জন্য জোটে না, সমাজ এই স্তরে চলে গিয়েছে। ফলে ওই কথাটাকে আলাদাই রাখো আপাতত। সাধু সন্তের বিষয় ইত্যাদি আমি সাধু বলে বলছি না, যা ফ্যাক্ট সেটা তুলে ধরছি। যাই হোক, তো ভাই, তোমার এই আত্মনির্ভর হওয়ার ডেফিনেশান কি? আত্মনির্ভর কাকে বলে? আত্মনির্ভর মানে কি? প্রোটেকশন ফ্রম হাঙ্গার, কিছু কনজামশন করা বেশি বেশি, কিছু সুবিধা, মোর কমফর্ট। দেখো, আমি যখন বলি আত্মনির্ভর হও বা রোজগার কিছু করো, রোজগার অর্থে এই কথা বলা হচ্ছে যাতে কেউ অন্যের উপর ডিপেন্ড না করে কাটায়, অন্য অপরের উপরে, যাতে অন্যে তার ব্রেনকে চালাতে না পারে, তার জীবনকে চালাতে না পারে, গাইড করতে না পারে। বাট যখন সেই আদিবৃত্তি, ভয়, লোভ, এই সাংসারিক প্রথা, ভুল মান্যতা, এইসব দিয়েই যখন প্যাসিভলি তুমি গাইডেড হয়ে যাচ্ছ, তাহলে আত্মনির্ভরের প্রশ্ন কোথায় থাকলো? আর অলরেডি পরনির্ভর। তোমার শরীরের ভিতরে যখন একটা রোগ বসে আছে, তখন সেই রোগ তুমি যাই খাও না কেন তার সামগ্রিক অংশ পায়, এই জন্যই ওষুধ খেতে হয়। তুমি যখন ভাত খাও এবং তোমার শরীরে একটা রোগ থাকবে, তোমার রোগও তোমার ওই ভাতের অংশ পাচ্ছে, সেও হৃষ্টপুষ্ট হচ্ছে। ঠিক তেমনই আত্মনির্ভর ইটসেলফ কিছুই হয় না। আমাদের যাতে অন্যের অনুযায়ী চলতে বাধ্য না করে কেউ,
অন্যের অনুযায়ী চলায় মানেই তো হলো পরাশ্রয় নেওয়া। আর তুমি তো সেই ভয়, কি করব, টাকার দরকার, হাজারটা ধসে যাওয়া, পচে যাওয়া আগের পুরনো বৃত্তি, যা লক্ষ লক্ষ বছর ধরে মানুষের ভিতরে ইনহারেন্ট রোগের মতো বসে গেছে, সেটা তো ভিতরে ভিতরেই ক্যারি আউট করছো, সেটাকে ভিতরে ভিতরে লালন পালন করছো। এখন তুমি যেই কাজই করো না কেন, ওই ভিতরের দুর্বলতা নামের রোগ, ভিতরের মিসআন্ডারস্ট্যান্ডিং নামক, ভিতরের অসহায়তার নামে নিজের আদি বৃত্তিকে ফলো করার যে মানুষের আদিমতম বৃত্তি, তা তো তোমার ভিতরে চলছেই অলরেডি। দেখো, তুমি যখন আনকনশিয়াসলি একটা মেন্টাল প্যাটার্নকে, একটা বৃত্তিকে ফলোই করছো, তার কীভাবে তোমাকে, তাহলে তা কীভাবে তোমার নিজস্ব বোধ, নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং হলো ভাই? অবশ্যই এটা বলছি না যে অন্যের পয়সায় খাওয়া ভালো, বাট আত্মনির্ভর মানে যদি হয় শরীরকে তাজা রাখা অনলি, মোর কনজামশন, জগতে যেটা নির্দিষ্ট লোকে শিখিয়ে দিয়েছে একটা স্ট্যাটাস বলে, একটা প্রয়োজনীয়তার, আমার কি প্রয়োজনীয়তা জগৎ বুঝিয়ে দিয়েছে এবং সেটাকে আমি ফলো আপ করে যাচ্ছি, তাহলে তা মোটেই আত্মনির্ভরতা নয়, ভয়ঙ্কর পরনির্ভরতা। উন্নতি প্রগতি মানে কি? বাঘ দৌড়ে শিকার করে, আর তুমি আমরা মানুষ অনেক বুদ্ধিমান ইন্টেলেকচুয়ালস, আমরা জাল ফেলতে জানি, আমরা বিভিন্ন রকম খাঁচা বানাতে জানি। এটাই আমাদের মধ্যে পার্থক্য, এটি উন্নতির পার্থক্য, যে আমাদের ছুটতে হয় না, বিকজ উই আর ইভলভড। বাঘ কাঁচা কাঁচা ছিঁড়ে খেয়ে নেয়, দেখতে খারাপ লাগে চোখে, আর আমরা রেঁধে বেড়ে সুন্দর গার্নিশিং করে খাই। এটাই আমাদের ইভলিউশনের ডেফিনেশন হবে। হরিণ খুব খারাপ, ভেড়া দল বেঁধে চলে, আমরা ভেড়ার পাল বলি। আর সমাজে আমরা কি করছি? কয়েকটা জীবিত শরীর একই সাথে একই প্যাটার্নকে আগে পরে না করে একই রকমভাবে চলছে, কেউ কাউকে প্রশ্ন করছে না এই সমাজে। একেই তুমি প্রগতি বলো? উই আর অ্যানিমেলস অনলি। যদি তোমার জীবনের সেন্ট্রাল থট হয়, তবে তুমি যাই করো তা পশুত্ব। তুমি যেই পথেই যাবে, যেইখানেই এমপ্লয়ি হবে, তা দাসত্বে পরিণত হবে। আমি এমন অনেক চাকুরিজীবী দেখেছি যারা জীবনের সার্থক প্রয়োগ করছে, আবার এমন অনেক সোলজার দেখেছি যারা ভয়ঙ্করভাবে ভিতর থেকে প্রথা, বিভিন্ন মান্যতা, বিভিন্ন স্বার্থ, বিভিন্ন সুপিরিটিতে পীড়িত। দুটোই সম্ভব। সেই জন্য কাজ কোনটা বড় কোনটা ছোট, এক্ষুনি এই বিচার থেকে আগে যেতে যাও, আমি কাজ করছি কেন। আর যাদের কথা তুমি বলছো, যারা তোমাকে বলছে আইটিতে যা বা অন্য কিছুতে যা, সেসব মানুষের কাছেই চেতনার কোনো মূল্য নেই। তারা জানেই না এরকম কোনো পদার্থ আছে। এই যে বললাম 99% আমাদের মধ্যে পশুত্ব, তারা ওই 99% মধ্যে আটকে আছে। মূল সম্ভাবনা, জীবের মূল উদ্দেশ্যের সাথে তাদের দূর দূর অবধি কোনো যোগাযোগ নেই। বাট আমাদের সব চেষ্টা কী জন্য? এই চেতনার ছটফটানি কমানোর জন্যই তো। যদি তুমি সারা জীবন ঘুমিয়ে থাকতে পারতে, যদি তোমার মনে কখনো অশান্তি বৃত্তি না উঠতো, তাহলে তুমি জুতোর ফিতে পর্যন্ত বাঁধতে। যদি তোমাকে কাজ করতে না হতো, তোমাকে যদি চিন্তা তোমার মধ্যে না জন্মাতো, এবং চিন্তা শুধু তা যদি দুশ্চিন্তায় পরিণত না হতো, তাহলে কি তুমি একটি কাজও জীবনে করতে? সব কাজের সামগ্রিক উন্নতির তো একটাই লক্ষ্য, চেতনার ঊর্ধ্বগমন। এই অর্থে জগতে যা চলছে তা মোটেও উন্নতি নয়, তা মোটেও প্রগতি নয়। ধরো তুমি একটা স্টিল কোম্পানি ক্রিয়েট করেছো, তোমায় এখন কারো দাসত্ব নয়, তুমি নিজে থেকেই কাজ করছো, না সেলফ এমপ্লয়েড। তুমি লিখতে পারো ফেসবুক স্ট্যাটাসে, ফ্যাক্টরি চালাচ্ছ তুমি। তুমি কী করলে? তুমি জব ক্রিয়েট করলে, ফ্যাক্টরি বানালে, তার থেকে স্টিল তৈরি হলো। কী জন্য স্টিল তৈরি হলো? ফার্নিচার তৈরি হবে, ফ্যান্স তৈরি হবে, বিভিন্ন রডস তৈরি হবে, আর ইকুইপমেন্টস তৈরি হবে, গাড়ির বিভিন্ন পার্টস তৈরি হবে। এগুলোই তো হবে স্টিল বা লোহা দিয়ে। এর থেকে একটা বেটার মানুষ কী করে তৈরি হবে বলতে পারো আমাকে? এই যে জিডিপি বাড়াও খেলা চলছে, এটা কিভাবে জগতের সর্বনাশ করছে? হোয়াট ইজ জিডিপি? একটা পার্টিকুলার টাইমে একটা দেশ, কিছু মানুষ, কিছু সেক্ট কত বেশি কনজামশন করতে পারে, এই কনজামশনই তো জগৎকে নষ্ট করেছে। ওই যে তোমার এসএসের খাট তৈরি হলো, ওই খাট থেকে ঘুমিয়ে উঠলে তুমি, ফ্রেশ হয়ে
তুমি মন কিসে দিচ্ছ? কি করে তোমার জিডিপি লাইন আর তোমার স্টিল ফ্যাক্টরি এতে হেল্প করছে? তুমি তো মন দেবে সকালবেলা ফ্রেশ হয়ে উঠে আরও মোর কনজিউম আমি নেক্সট দিন কী করে করতে পারবো, তারপরে আমার দুতলা বাড়ি তিনতলা কী করে হবে, আমার একটার থেকে দুটো গাড়ি কী করে হবে। এটাই তো আমাদের কাছে প্রগতির চিহ্ন। তুমি যে গাড়ি নিয়ে ছুটবে, তোমার ওই লোহা দিয়ে বা স্টিল দিয়ে বানানো ইকুইপমেন্টসগুলো যেগুলো গাড়ির মধ্যে আটকাবে, তার কার্বন ফুটপ্রিন্ট কতখানি। আর তুমি যদি কার্বন ফুটপ্রিন্ট কমিয়েও দাও, দেখবে তুমি যদি গাড়ির দাম কমিয়েও দাও, তুমি মনে করবে কি আমি জগতের খুব উন্নতি করছি। কিন্তু দেখবে তুমি যখন কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে গাড়ি কম দামে বিক্রি করছো, কতগুলো গাড়ি বেশি সেল হচ্ছে, ঘুরে ফিরে সিচুয়েশান এক এসে যাবে। এই যে আর্নিং তুমি বাড়ালে এর ইউজ কী হবে? দুটো তো জিনিস জীবনে চলতে থাকে আমাদের, টু গেট ম্যারিড। তুমি জানো তোমার বিবাহের জন্য কত খাবার একটা সেরিমনিতে নষ্ট হয়, কত জগতের কনজিউমার্সরা একটা বিয়েকে কেন্দ্র করে একত্রিত হয় এবং কত বড় একটা মার্কেট তৈরি হয়, তার জন্য কত প্রাকৃতিক বিপর্যয়, কত বিভিন্ন বিষাক্ত গ্যাসের উৎপাদন করে। যেসব ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরিতে আছে তারা র মেটেরিয়াল বা আরও কাজ করার এন্থু পায় থেকে, এই কনজিউমার থেকেই তো। তুমি বিয়ে করবে তখন তো বিভিন্ন মানুষ একত্রিত হবে এবং তারা নতুন শাড়ি কিনবে, নতুন জুতো কিনবে, তার জন্য ওই জুতোর জন্যই তো গিয়ে কিছু পশুকে মারা হবে, ওই কাপড়ের জন্যই তো কিছু রেশম কীটকে মেরে ফেলা হবে, তোমার বিয়ে বাড়ির বাড়ি বানানোর জন্য কিছু গাছপালাকে কেটে ফেলা হবে, এবং তুমি যে বিয়ে করে যে নতুন অতিথি জগতে আনবে তার জন্য জগতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে শুরু করবে, গ্লোবাল ওয়ার্মিং পরোক্ষভাবে তুমি এগিয়ে দেবে। এই তো জগতে একটি বাচ্চার জন্য রিসোর্স আর অতিরিক্ত নেই, খাবার এমনিতেই নেই জগতে। এখন 800 কোটি মানুষ হয়ে গিয়েছে, এটা সাপোজ টু 200 কোটির বেশি হওয়া উচিত ছিল না। এক একটা বাচ্চা জগতের জন্য কত বড়, এনভায়রনমেন্টের জন্য কত বড় চ্যালেঞ্জ, কত বড় থ্রেট। আমরা এইসব নিয়ে ভাবনা চিন্তা করার কোনো অবকাশই জীবনে রাখিনি। এবং এইভাবে 99% ওয়ার্ল্ডের পপুলেশানই একই পথে চলছে। ইভেন যারা স্পিরিচুয়াল লাইফ লিড করতে চাইছে তারাও এরই মধ্যে কোনো হার্ম দেখছে না, জানেই না আনকনশিয়াসলি যে তারা পরোক্ষভাবে কীভাবে নিজেরাই এই জগতের ডিস্ট্রাকশানের কারণ হয়ে যাচ্ছে। আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি, এমনই চলছে বিবেচনাহীন জীবনগুলো। আর এতে তুমি আইটি সেক্টরে করো, সোলজার হও, জব করো, বিজনেসই করো, একে আমরা ইভলিউশন বলবো, একটার থেকে একটা বেটার কাজ বলবো? যদি আমাদের জীবনের প্যাটার্ন এমন আনকনশিয়াস হয়, কোনো কাজ জগতে এমন নেই আধ্যাত্মিকতা ছেড়ে দিলেও যা এই জগৎকে রক্ষা করতে পারে। আর তুমি বলছো তোমার কাছে এর কোনো বিকল্প নেই। বিকল্প তো পশুর কাছে থাকে না, বিকল্প তো একটা মেশিনের কাছে থাকে না। গরুর সামনে যদি গরুর পেটে খুব খিদে থাকে, তা একটি গরিব লোক যদি 4টে সবজি নিয়ে বিক্রি করে, গরুর মাথায় এই বুদ্ধি থাকে না, এই বিচার থাকে না যে ওর সবজিটা খাবো না, বেচারা তো খুব গরিব। গরু খাবে, গরু মুখ দেবে, গরু বিকল্পহীন। কেউ হয়তো বাড়ি থেকে খুব বিরক্ত হয়ে আছে, রাস্তায় একটা ষাঁড় তাকে দেখতে পেলো, তার সাথে ধাক্কা লাগলো, ষাঁড় গোতাতে তাকে কোনো মার্সি করবে না যে ও তো বাড়ি থেকে বকাঝকা খেয়েই এসছে, ও তো নির্দোষ ছিল, ওকে নাই বা গোতাই। ষাঁড়ের কাছে কোনো বিকল্প নেই। বাট মানুষ এই কথা বলবে, তুমি বলছো নো অপশান। সোলজার হওয়া উপরি দেখলে একটা আইটি সেক্টর থেকে বেটার, বাট নট হেল্পফুল অ্যাট অল যে তোমার কনসিয়াসনেসকে আপলিফ্ট করবেই, এরম কোনো কাজ জগতে হতে পারে না। নির্ভর করছে আমার জীবনের কেন্দ্র, আমার সেন্ট্রাল আইডেন্টিটি নিয়ে। সোলজারও একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে বাঁধা থাকে, তার নিজস্ব প্রিজুডিস থাকে, তার নিজস্ব গ্রেট সেন্স থাকে, তার নিজস্ব গ্রেটার সেন্স থাকে, তার বিভিন্ন মান্যতা থাকে। সেখানে গেলেই যে তার চেতনার উন্নতি হবেই এমন কোনো কথা নেই।
জগতে সৈনিককে মহান স্থান দেওয়া হয়েছে তার স্বার্থ ত্যাগ থেকে, তার ক্ষুদ্র আইডেন্টিটি থেকে সে একটু বৃহৎ হয়ে যায়। সেই জন্য হতে পারে একটা জব থেকে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স, তার চিন্তাভাবনা কিছুটা এনলার্জ সে করতে পারে। সে তো বড় ফ্যামিলিগুলোতেও কিছুটা দেখতে পাবে তুমি। কারোর ফ্যামিলিতে 3 জন থাকে ফ্ল্যাটে, কারোর 5 জন বাবা মাকে নিয়ে থাকে, কেউ জয়েন্ট ফ্যামিলিতে 20 জন নিয়ে থাকে, সোলজার পুরো দেশ নিয়ে থাকে। এই যে সে তার এক্সিস্টেন্সকে বাড়িয়ে দিল, সে যে অন্যের কথা ভাবতে শুরু করলো, তার ফলে প্যাসিভলি নিজেকে ভুলিয়ে দিল, নিজের পার্সোনাল এজেন্ডাকে পিছনে ফেলে দিল। এই জন্য তাকে উন্নত বলা হয়। কিন্তু তুমি যা বলছো তাতে তো তুমি পার্সোনাল এজেন্ডাকে মুখ্য করে রেখে দিয়েছো। কী ধরনের সৈনিক তুমি হবে? দেখো, কর্মই সব। মানুষ একমাত্র জীব যে কর্ম করে, বিকজ তার চেতনাবদ্ধ সেন্সে আছে। সে নিজেকে ফ্রি করতে চায়, চেতনা ভিতরে তড়পায়। এই তড়পানির জন্যই তাকে কর্ম করতে হয়। তুমি তো যেই কথা বলছো, এ তো পশুর মতো কথা হয়ে গেল। আমরা পশুর মতো চলবার চেষ্টা করছি। আমি কী জন্য কর্ম করছি? পেট চলবে। ঠিক গরুর ঘাসে মুখ দেওয়ার মতো, শুধু পেট চলবে। এদিকে ভিতরে কিছু জ্বলছে, এটা তুমি ফিল করতে পারছো না। তুমি যা করবে তা তুমি হয়ে যাবে। তুমি পেটের জন্য করবে, তুমি একটা পেট হয়ে থেকে যাবে। তুমি লিঙ্গের জন্য করবে, তুমি একটা লিঙ্গ মাত্র হয়ে থেকে যাবে। ওভারঅল এক কথায় বলতে গেলে তুমি একটা পশু, একটা যন্ত্র হয়ে থেকে যাবে। নিজেকে বিকল্প শূন্য যে মনে করে, সেই মেশিন আর যন্ত্র ছাড়া কি? দেখো, জগতের 800 কোটি লোক এখন এই মুহূর্তে কিছু না কিছু অলরেডি সবাই করছে। যে যেখানে আছে, চেতনার যে স্তরে আছে, সেখান থেকে তার আরও উপরে উঠতে চেষ্টা করতে হবে তাকে। নিজেকে জিজ্ঞাসা করো যে মানুষ যা করছে সেই ঢঙেই চলতে চাইছি আমি, সেই একইভাবে। তার ফলাফল তো এই জগৎকে দেখছি। আইটি সেক্টরের জব কি নেই? বিভিন্ন হাই পোস্ট, হাই র্যাঙ্ক কি হচ্ছে না? আইএস, ইউপিএসসি এগুলো কি হচ্ছে না? সোলজার কি হচ্ছে না? যথেষ্ট বড় বড় র্যাঙ্ক জগতে আছে। তবে জগতের মধ্যে প্রেম, মৈত্রী, করুণা ভ্যানিশ হয়ে যাচ্ছে কেন? অর্থাৎ মানুষ যা করছে, এতই বরবাদ করছে জগৎকে যে কোনো কাজ তাকে এই বরবাদি থেকে বাঁচাতে পারছে না। তো নিজেকে জিজ্ঞেস করো, যা করছি আমি তা কি সত্যিই প্রয়োজন? এইভাবে ভাবনা চিন্তা জীবনের মধ্যে রাখা সত্যিই কি প্রয়োজন? কেন করব সেই সব কাজ যা সবাই করছে? এই মুহূর্তে তুমি ডেইলি লাইফে যা করছো তা কেন করছো? তোমার এভরি মোমেন্ট, এভরি স্টেপ তুমি যা নিচ্ছ তা কেন নিচ্ছ? এখনও তুমি হয়তো আমাকে শুনছো, বা পরে শুনবে বা শুনবে না, যাই হোক, সেটাই বা কেন করছো? দেখো, এক্সটার্নাল কোনো জিনিস আমাদেরকে নষ্ট করছে না। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, করোনা হচ্ছে, এগুলো আমাদের বাইরে থেকে শেষ করছে না। আমরা যা করছি তাই প্রকৃতি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এই 800 কোটি মানুষই দায়ী। তো আমি কি করব? কি করবে না, আগে যা করছো সেটা তো বন্ধ করো। সেটাকে তো একটা ফুল স্টপ দাও, হালকা করে একটু থামো তো। তুমি পেটের কথা বলছো, পেট চলবে, কোনো চয়েস নেই তোমার কাছে। তুমি বর্তমানে যেই ভাবনা চিন্তা রাখছো এবং যেই পথে আর্ন করতে চাইছো, তার এদিক ওদিক করার কি 5%, 10% অন্য কোনো বিকল্প নেই তোমার কাছে? এইভাবেই কাজ করতে হবে। আমরা কি কেউ মেশিনের থেকে বেশি কিছু নই? যে যেরকম ডেটা আমাদের উপর ফিট করে দেওয়া হয়েছে, যেমন কন্ডিশনিংয়ের মধ্যে আমরা বড় হয়েছি, তার আদারওয়াইজ কিছু হতে পারে না। তুমি হ্যাঁ বলতে পারো মানে তুমি নাও বলতে পারো। তুমি করবো বলতে পারো মানে তুমি করবো না এটাও ডিসাইড করতে পারো। তাহলে তোমার কাছে বিকল্প তো সবসময় আছে। প্রত্যেক জীবের কাছেই বিকল্প আছে। আমি নেগেটিভ বলতে স্টপ বলছি না। নিজে যেখানে আছো সেখান থেকে নিজের চিন্তাভাবনাকে ওঠাও স্লোলি। কিসের থেকে? এই যে নিজেকে হেল্পলেস ভাবছো পেটের জন্য, শুধুমাত্র করতে হবে এই বেইমানি থেকে নিজেকে বাঁচাও। রিয়েলি তুমি হেল্পলেস? আমি কি খাই না? আমি কি গতকাল খাইনি না আজ সকালে খাইনি? আমি কি আগামীকাল খাবো না? কার দাসত্ব করছি? আমি যদি তোমার মতো তোমার বয়সে বলতাম আই এম হেল্পলেস, তাহলে আজ এখানে বসে তোমাকে আমি অ্যান্সার দিতে পারতাম না। কাজ তো আমিও করছি।
কিন্তু জগতের একটা ধারণা হয়ে গিয়েছে, জগতের একটা সেক্ট তারা কি করে, কাজ করে, আরেকটা সেক্ট যারা অধ্যাত্মের পথে সো-কল্ড আছে তারা বসে থাকে। তারা কি করে, বাবাজি শুধু বসে এভাবে হাত তুলে আশীর্বাদ দেয়, বাবাজি আর কোনো কাজ করে না। দেখো, বর্তমানে অধ্যাত্মে, বর্তমানে জীবনে, সাধারণ জীবনে ভয়ঙ্কর আধ্যাত্মিক কর্মী চাই। করো না এমন কিছু কাজ, করো না এমন কিছু খোঁজ যাতে তুমি ভয়ঙ্কর কর্মের সাথেও চেতনার উন্নতিকে যুক্ত করতে পারো। কি ব্যালেন্সের কথা বলছো? শারীরিক সুবিধা, মানসিক যে কনজামশন করার আমাদের আদিমতম বৃত্তিকে পেটের বাধ্যতার নাম কেন দিচ্ছ? আমি তো আজ পর্যন্ত চির বেকার কাউকে দেখলাম না, পাগল ছাড়া। ভিখিরি পর্যন্ত একটা প্রসিডিওরে আর্ন করছে। আমি কখনো শুনিনি কোনো মহাপুরুষ না খেয়ে মরেছে, বরং এমন বহু লোককে দেখেছি যে চেতনার একটা স্তরে এমন পৌঁছে গিয়েছে যে একটা আদর্শের জন্য সে শরীর ত্যাগ করে দিয়েছে। এমন এমন বহু মহাপুরুষের কথা আমরা শুনেছি, তুমিও শুনেছো, শুনে থাকবে যদি কপাল খুব মন্দ না হয়। পেট এত বড় নয়, বাট আমাদের ভোগের যে মুখ তা বিকটাকার, তা বীভৎস, তা ভয়ঙ্কর। স্লোলি উঠতে চেষ্টা করো, বিকজ যেসব ধারণা নিয়ে তুমি চলছো, কোটি কোটি মানুষ যে পেটের গান গাইছে তা যে আত্মপ্রতারণা। এমন হিপনোটিজম আমাদের মধ্যে চলছে যে আমরা একেবারে বুঝতেই পারছি না যে ব্যক্তিগত এজেন্ডা, আমার ভালো লাগা আমাকে কি অবস্থায় নিয়ে গেছে, রোগ কত গভীর, এবং আমরা সেই আনকনশিয়াস রোগে কতখানি আচ্ছন্ন আমাদের ধারণাই হচ্ছে না। জেনারেলাইজ হয়ে গিয়েছে এই রোগগুলো। দেখো তুমি নিজেকে এখন কি করছো, কি বিষয়কে তুমি হেল্পলেসনেসের নাম দিচ্ছ। রিয়েলি তুমি যদি হেল্পলেস হও অন্য কথা ছিল, তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ নয়, মেন্টালি চ্যালেঞ্জ নয়, তবুও তুমি নিজের যে অধিক ভোগবাদের অবধারণা বা এই যে বাপ মা রিলেশনসের কথা বলছো, এর থেকে যে পাওয়া তোমার সিকিউরিটি সেন্স, এইগুলোকেই তুমি জেনারেলাইজ করে দিয়েছো। ব্যালেন্স মানে কি? যদি জানো কি খারাপ, তবে কেন ব্যালেন্স করতে চাইছো? খারাপ অর্থে আমি মরালিটির কথা বলছি না। সি দ্যাট যা ভুল তা তোমাকে কিভাবে একটা ঠিক পথে নিয়ে যাবে। হাউ ক্যান ইউ বি সো ওয়াইস বাই ব্যালেন্সিং গ্যাঞ্জেস অ্যান্ড ড্রেন ওয়াটার? সর্বনাশ আর উন্নতি একসাথে কিভাবে? ভুল পথে হেঁটে একটা সঠিক গন্তব্যে কিভাবে তুমি পৌঁছাবে? বলছো ব্যালেন্স করব, ব্যালেন্স তো দুটো সমান সমান ভিত্তিতে আসে। তুমি ব্যালেন্স করার নামে কি করছো জানো? তুমি ব্যালেন্স করার কথাতে যা ভুল যা ঠিক তাকে একই দর দিতে শুরু করছো। তুমি পেট আর পরমাত্মাকে একই দর দিচ্ছ, কারণ ব্যালেন্স তো দুটো জিনিসের মধ্যেই হতে পারে যা সমান সমান। তুমি হয়তো জানতে পারো এমন কোনো টেকনিক, আমার তো ভাই জানা নেই, আমাকে একটু হেল্প করো, গাইড করো বলতে। এই বলছো স্পিরিচুয়ালিটি যেন জীবনে সব থেকে বড় হয়ে যায়, বড় হলো মানে তো ভারী হয়ে গেল, কি করে দুটোর মধ্যে ব্যালেন্স হলো? হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? গল্পগাথা না যথার্থতা জীবনের? দেখো কিভাবে তুমি কাওয়ার্ড হয়ে আছো। তোমার দুই কানে দুরকম কথা বলা হলো, অ্যাট এ টাইম তুমি শুনতে পারবে? কি ব্যালেন্সের কথা বলছো? ব্যালেন্স করে দেখাও আমাকে, দু চোখ দিয়ে দুটো জিনিসকে সমান সমান গুরুত্ব দিয়ে দেখাও কিরকম তুমি করতে পারো। ব্যালেন্স মানে তো তাই। দেখো, স্পিরিচুয়ালিটি মানে তোমার সেন্টারের পরিবর্তন, কেন্দ্রের পরিবর্তন। না হয় তোমার জীবন পেটকে মুখ্য রেখে বাকি সব জিনিস পিছনে চলে যাবে। আগে আমার পেট থাকবে, শুধু পেট বলতে শুধু পেট নয়, আমার যাবতীয় পাশবিক মানবিক বৃত্তি আমার জীবন চালাবে, এবং আধ্যাত্মিকতা ঘরের ডাস্টবিনের মতো এক কোণে পড়ে থাকবে, হলেও হয় না হলেও হয়।
আর না হলে পরমাত্মা আমার জীবনের মুখ্য হবে এবং বাকি জিনিস তাকে ফলো করবে। ব্যালেন্স বলে কোনো কথা হয় না। নাই সত্য জীবনকে চালাবে, নাই সত্যের নাম মাত্র ধারণ করে মিথ্যার সঙ্গী হয়ে তোমার জীবনে এক কোণে পড়ে থাকবে। এর মধ্যে কোনো ব্যালেন্স হয় না। এই যে তোমার কেন্দ্রীয় ধারণা, সেন্ট্রাল যে তোমার মেন্টাল প্যাটার্ন, তুমি যে বলছো আমার কাছে কোনো অপশান নেই, সাবস্টিটিউট নেই, পেট তো চলতেই হবে, এগুলো বাহানা মাত্র, এগুলো অহংয়ের আধ্যাত্মিকতার বিরুদ্ধে ষড়যন্ত্র মাত্র। তুমি তো নিজে পরিবর্তনকে না বলে হাত গুটিয়ে বসে গেলে। তুমি যে সব ধারণা অস্পষ্টতা নিয়ে চলছো বর্তমানে, তা অ্যাজ ইট ইজ থাকতে কোনো ড্রাস্টিক চেঞ্জ ইন ইওর লাইফ পসিবল নয়। তুমি চয়েসলেস নিজেকে মনে করছো কনস্ট্যান্ট। যে চয়েসলেস, যে অপশানলেস, তার জন্য কী সাজেশন থাকতে পারে? আর এটা সব থেকে বড় মিথ্যে কথা জীবের, এবং সব থেকে বড় কপটতা নিজের প্রতি, সব থেকে বড় ষড়যন্ত্র নিজের প্রতি, যে সে যখন বলে আমি কি করব। আর যাই হোক, মানুষের জন্য এই কথাটা নয়। জেনে রেখো, অলওয়েজ অ্যাটলিস্ট হিউম্যান বিংস হ্যাজ সাম অপশানস, অলওয়েজ। সবসময় তোমার কাছে কিছু চয়েস খোলা থাকে, কখনো জীব বিকল্প রহিত হয় না। বাট এই প্রশ্ন করা, এই যে তুমি আমাকে প্রশ্ন করছো, এই যে তুমি আমাকে কনস্ট্যান্ট প্রশ্ন করছো, তুমি পরবর্তীকালেও একটি প্রশ্ন করেছো, এর পরেও একটি প্রশ্ন আছে, এত প্রশ্ন আসছে। এই প্রশ্ন কি বলছে জানো? আমাদের মধ্যে বিকল্পের অবধারণা আছে, আমরা জিজ্ঞেস করতে জানি, নাহলে প্রশ্ন উঠতো না। কখনো আমাকে কেউ আজ পর্যন্ত প্রশ্ন করেনি যে আমার শরীরে ব্লাড সার্কুলেট করবো কি করবো না, শ্বাস নেব কি নেব না, বেঁচে থাকবো কি থাকবো না, কারণ এর কোনো বিকল্প নেই। যে কোনো প্রশ্নই ওঠে বিকল্পের সেন্স থেকে, কিছু করা যাবে তখন তো প্রশ্ন তাকে নিয়ে। তো বিকল্প তোমার কাছে আছে, সবার কাছে আছে, বাট তা পসিবল তখনই যখনই তুমি স্বীকার করবে যে দাসত্ব না করেও পেট চলতে পারে, কি করব। বাট তুমি তো হাত তুলে দিলে, কাঁদতে শুরু করলে, কি হবে? না মহারাজ, কোনো না কোনো কাজ তো করতে হবে, কারো না কারোর চাকর তো হতেই হবে, না হলে খাবো কি, স্বপ্ন পূরণ হবে কিভাবে, বাইকে পেট্রোল ডালবো কি করে, বাপ মার বাসনা পূরণ করব কি করে। এই জন্য আমাকে কাউকে না কাউকে তো ইয়েস বস বলতেই হবে, কোনো অপদার্থ মানুষকে গুড মর্নিং বলতেই হবে, কাউকে না কাউকে তো গুলি মারতেই হবে, কারণ না কারোর আন্ডার তো যেতেই হবে। এত বিবশ কেউ হয় না, হতে পারে না। দেখো, এটা হতেই পারে যে তুমি একটা কাজ থেকে আরেকটা কাজ করবে, কাজের মধ্যে কিছু পরিবর্তন আনবে, তোমার জায়গা পরিবর্তন করতে হবে, তোমার কিছু কিছু সুযোগ সুবিধা তুমি কম পাবে, এটা না করে তোমাকে ওটা করতে হবে। এবার যদি তুমি বলো যে না মহারাজ, সুযোগ সুবিধা তো আমার এই নির্দিষ্ট পরিমাণ চাই, এই রকম কিছুটা পরিমাণের এতখানি সুরক্ষা, এতখানি সিকিউরিটি আমার তো চাই, গভর্নমেন্ট জব না হলে তো আমার জীবন চলবেই না, তবে তোমার জন্য কি সাজেশন হতে পারে? কে তোমায় কি বলবে? অ্যাটলিস্ট ডিসাইড তো করো যে আমাকে চাকর বানাবে না, বাধ্য করবে না, সেই কাজই একমাত্র আমি করব। অ্যাটলিস্ট আজ না হয় কালকে ক্ল্যারিটি আসবে। এখনও তো তুমি জীবন শুরু করোনি, এখনও তো তুমি কাজে ঝাঁপিয়ে পড়োনি। আগে ডিপ থিঙ্কিং স্টার্ট তো করো, 6 মান্থ পরে না হয় ক্ল্যারিটি আসবে। যদি কর্ম ও দাসত্ব তোমার মতেই যদি ধরে নিই আমি, যে এই দুটোকে একসাথে রিলেট করতেই হবে, তো উল্টে দাও না, এমন কর্ম করো যা দাসত্ব নাশ করে, নিজেরও অপরেরও। এবং আই অ্যাম ড্যাম শিওর তাতে বিরিয়ানি না হতে পারে, ভাত ডালের অভাব হয় না, হতে পারে না। সাধারণ পাবলিক তাদের গল্পটাই এই যে যেমন চলছে তেমনই চালাতে আমি বিবশ, যেমন 10 জন 15 জন 20 জন এই সমাজ ভাবছে, যেমন করছে, এছাড়া কোনো পথ হতেই পারে না, কোনো পথই নেই। না জব করতে হবে,
না এ বিজনেস করতে হবে, ক্যাপিটাল থাকলে বিজনেস করো আর ক্যাপিটাল না থাকলে জব করো। এই যদি দুটোই থেকে যায় তাহলে বিকল্প কোথায়? এই সবের মধ্যেই আমাকে একটা বেছে নিতে হবে। মাফ করো, এই মেন্টালিটি কেবলমাত্র স্লেভদেরই হয়। চাকর, সে ভিতর থেকে একটা চাকর হয়ে আছে। নিজের মনকে আগে এই যে প্রচলিত এবং সবাই করে এর থেকে মুক্তি দাও। আগে ধারণা, মিথ্যা, অসহায়তার দাসত্ব ঘুচুক। না হলে দাস সর্বত্রই দাস। সব বদলাতে পারে যদি মানসিকতা থাকে। আমিও সেটাই চেষ্টা করছি। তুমি অসহায় ফিল করছো, বাট আমাকে তো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। আমি নিজেকে অসহায় ফিল করলে তো হবে না। আমাকে ঠিক যেটা সেটা বলার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। নাহলে আমিও তো বলতেই পারি কী হবে বলে, মন জুগিয়ে চলাই ভালো, সবাই তো সেইভাবেই চলে, আমিও সেইভাবেও চলবো। আমিও তো তথাকথিত এই শব্দটাকে না বলে বসে আছি। আর নো ডাউট তুমিও এটা করতে পারো। দেখো, এখন আর সময় নেই কোনো বাহানা মারার। না আছে সময়, না আছে বাহানা। এটা বলার জন্য যে কি করব, এই মানসিকতা বিশ্বকে গ্রাস করছে। যে এটা বলছে সে অনলি সেলফিশ যে তা নয়, সে বিকট প্রচ্ছন্ন বেঈমান। সে মিথ্যাকে সত্যের আবরণ পরিয়ে দিয়েছে, মেকআপ চড়িয়ে দিয়েছে। আর অপশানই নেই কোনো। একটা সময় ছিল যখন আমি এই কথাও বলতে পারা যেত, আমরা বলতে পারতাম যে স্লোলি আপলিফটমেন্ট হবে। এখন একটা বিশাল ড্রাস্টিক চেঞ্জের প্রয়োজন। সেখানে দাঁড়িয়ে যদি ইয়ং জেনারেশন তোমাদের মতো এই কথা বলে যে কি করব, আমাকে তো ঘাড় ঝুঁকিয়ে কোনো অফিসের দ্বারে গিয়েই বলতে হবে গুড মর্নিং, এই ছবিটাই কত বীভৎস, কত মনকে নিংড়ে দেয়, জীবনের রসকে যেন শুকিয়ে দেয় এই ছবি। একটি 22 বছরের ছেলে যদি আমার সামনে দাঁড়িয়ে বলে যে কি করব, আমার তো মনে হয় শুনেই একটা গালে আগে চড় দিয়ে দিই। কী অসুবিধা আছে কি না আছে পরের কথা। দেখো, আজ যদি তুমি এমন থেকে যাও যে কিছু করতে তো হবে, আমি একা বদলে কি হবে, তবে জেনে রেখো ইতিহাস কখনো তোমাকে ক্ষমা করবে না, মনুষ্য জাতিকে ক্ষমা করবে না, ভবিষ্যৎ তোমাকে ছেড়ে কথা বলবে না। আর তার থেকেও আরও বেশি ভিভিড, আরও বেশি প্রত্যক্ষ, ভিতরে যে সাক্ষী স্বরূপ বসে আছে না, যে চেতনার সামনে ফাঁকিবাজি চলে না, সে কখনো ক্ষমা করে কথা বলবে না যে তার দেওয়া স্বাধীনতাকে কেউ অসহায়তার নাম দিয়ে জগৎকে কনস্ট্যান্ট ধ্বংস করে চলেছে। এটা প্যাসিভলি ঘুরিয়ে আমাদেরকে নষ্ট করবে। চেষ্টা করতে হবে বোঝার আর অন্যকে বোঝানোর। এটা আমিও করে চলেছি, তুমিও চেষ্টা করো। সবার আগে নিজের সাথে বসার। রিয়েলি এই জগতে এত হেল্পলেস কেউ নয়। এটা দেখার চেষ্টা করো, এটা বোঝবার চেষ্টা করো।